কেমন হবে যদি আপনি এমন এক হিটম্যানের পাল্লায় পড়েন যে কোনো অস্ত্র বা হাতিয়ার ছাড়াই মাত্র 6 সেকেন্ডেই আপনাকে মেরে ফেলার ক্ষমতা রাখে, অথবা মাত্র 3 সেকেন্ডেই আপনাকে প্রায় আধমরা করে ফেলতে পারে। শুনে আতঙ্কে পড়ে গেলেন, তাই না? যারা এই হিটম্যানের নজরে আসতো তাদেরই কিন্তু এমন অবস্থায় হতো। কে ছিল এই কুখ্যাত হিটম্যান, আর সে এত কৌশল জানতোই বা কিভাবে? চলুন তবে দেরি না করে জেনে আসা যাক আমাদের আজকের এই অসাধারণ মুভির কাহিনীটি। মুভি শুরু হয় একটি বারকে দেখিয়ে, যেখানে কয়েকজন গ্যাংস্টার মিলে পার্টি করছিল। পার্টি চলা অবস্থায় সেখানে একজন হিটম্যান এসে হাজির হয়, আর সে এক এক করে সব গ্যাংস্টারদেরকে মেরে ফেলতে শুরু করে দেয়। এতে গ্যাংস্টারদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কয়েকজন গ্যাংস্টার সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর কয়েকজন সেই হিটম্যানকে মারার চেষ্টা করে। কিন্তু সেই হিটম্যান এতটাই তেজি ছিল যে তার বন্দুক থেকে বের হওয়া একটি গুলিও অপচয় হচ্ছিল না। আর দেখতে দেখতেই সেই হিটম্যান সব গ্যাংস্টারদেরকে মেরে সেখান থেকে চলে যায়। এই হিটম্যানকে সবাই ফেবল নামে চিনত। ফেবল ছিল খুবই প্রাণবন্ত এবং উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত একজন গুপ্ত ঘাতক। সে যে কোনো হাতিয়ার ছাড়াই যে কোনো মানুষকে মাত্র 6 সেকেন্ডে মেরে ফেলতে পারত। এরপর আমরা দেখি যে বার থেকে বের হয়ে সে নিজের একজন পার্টনারের সাথে দেখা করে। তারপর তারা দুজন নিজেদের বসের কাছে যায়। এখানে আমরা জানতে পারি যে সেই হিটম্যানের পার্টনার আর তার বস শুধু তারাই এমন দুজন মানুষ ছিল যারা ফেবলের সত্যতা জানত। এছাড়া অন্য কেউই আর জানতো না যে ফেবল আসলে কে বা দেখতে কেমন, কারণ সে নিজের মিশনের সময় সব সময় মুখোশ দিয়ে নিজের মুখটাকে ঢেকে রাখত। এখন ফেবল তার বসকে নিজের পরবর্তী মিশন সম্পর্কে জিজ্ঞেস করে। এতে তার বস তাকে বলে যে আমাদের সংস্থাটি এখন লোকজনের নজরে পড়া শুরু করেছে, এজন্য এখন থেকে পরবর্তী 1 বছরের জন্য আমরা আমাদের সংস্থাটিকে বন্ধ রাখতে যাচ্ছি, আর এর মাঝখানে তুমি কাউকেই মারবে না। এসব বলার পর বস তাদেরকে নতুন একটি পরিচয় পত্র দেয় আর বলে যে আগামী 1 বছর পর্যন্ত তোমাদেরকে ওসাকা শহরে ভাই বোনের মতো থাকতে হবে, যাতে তোমাদের ওপরে কেউ সন্দেহ না করে। এর আগে ফেবল কখনোই সাধারণ মানুষের মতো জীবন যাপন করেনি, এজন্য এমনটা করা তার জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। এরপর তার বস তাদেরকে বলে ওসাকা শহরে একটা গ্যাং আছে যারা সেখানে তোমাদের থাকার ব্যবস্থা করে দেবে, আর ফেবলকে বিশেষভাবে বলে যে আগামী 1 বছর তুমি একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে, আর মনে রেখো যদি এর মধ্যে তুমি কাউকে মারো তবে আমি তোমাকে জীবিত ছাড়বো না। পরের দৃশ্যে আমরা সেই জায়গাটিকে দেখতে পাই যেখানে ফেবল সেই গ্যাংস্টারদেরকে মেরেছিল। সেখানে তদন্ত করার জন্য দুজন লোক আসে। তারা দুজন ছিল কন্ট্রা কিলার। তদন্ত করার সময় তারা বুঝতে পারে যে ব্যক্তি গ্যাংস্টারদেরকে মেরেছে সে একজন শার্প শুটার, কারণ তার একটি গুলিও অপচয় হয়নি। এমনকি কয়েকজনের ক্ষেত্রে তো এমন হয়েছে সে একটি গুলি দিয়ে দুজনকে মেরেছে। সেই দুজন কন্ট্রা কিলারের মধ্যে একজন বলে হয়তো এই গ্যাংস্টারদেরকে আরবান লেজেন্ড ফেবলই মেরেছে। এটা শুনে অপরজন বলে আমরা তো শুধু ফেবলের কাহিনী শুনেছি, বাস্তবে কি সত্যি তার অস্তিত্ব আছে? তারা দুজন এখানে চিন্তা করতে থাকে যদি সত্যি ফেবলের কোনো অস্তিত্ব থেকে থাকে তাহলে আমরা তাকে খুঁজে মেরে ফেলবো, আর এরপর আমরা আরবান লেজেন্ড হয়ে যাব। এখন ফেবলকে খুঁজে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য হয়ে যায়, যাতে তাকে মারার পর তারা দুজন নিজেরাই জাপানের সবচেয়ে বড় কন্ট্রা কিলার হয়ে যেতে পারে। এরপর আমরা সেই গ্যাংকে দেখতে পাই যার কাছে ফেবল আর তার পার্টনার থাকার জন্য আসছিল। ফেবলের আসার কারণে তারা কিছুটা চিন্তিত ছিল, কারণ তারা জানতো না যে সে কতটা ভয়ঙ্কর। এরপর গ্যাংয়ের ক্যাপ্টেন ইবিহারা ফেবল ও তার পার্টনারকে একটি অ্যাপার্টমেন্টে উঠিয়ে দেয়। রাতের বেলা ফেবল নিজের পার্টনারের সাথে বাইরে হাঁটতে যায়। তখনই সেখানে দুজন গুন্ডা আসে যারা তাদেরকে উত্ত্যক্ত করা শুরু করে দেয়। কিন্তু ফেবলের বস তাকে কারোর সামনে নিজের ফাইটিং স্কিল দেখাতে নিষেধ করেছিল, এজন্য সে চুপচাপ তাদের মারধর সহ্য করে। গুন্ডাদের চলে যাবার পর সেখানে একটি মেয়ে আসে। সেই মেয়েটি ফেবলকে সাহায্য করে এবং এরপর সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি যে ফেবল যদিও উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্ত ঘাতক ছিল, তবুও তার কিছু আচার আচরণ বাচ্চাদের মতোই ছিল। যেমন যদি কোনো খাওয়ার জিনিস একটু গরম থাকতো তাহলে সে ওই খাবার খেতেই পারতো না। আবার জাপানের একটি টিভি শোয়ের কমেডিয়ান জ্যাকলকে ফেবলের কাছে খুবই হাস্যকর মনে হতো, এই জন্য সে তার প্রোগ্রামটি একদম বাচ্চাদের মতোই উপভোগ করত। পরের দিন গ্যাংয়ের ক্যাপ্টেন ইবিহারা ফেবলের সাথে দেখা করতে আসে, আর সে তাকে নিজের একটি গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে সে তাকে একজন লোককে দেখায় আর বলে এই লোকটি একজন প্রাক্তন পালোয়ান যে নিজের জীবনে অনেক খারাপ কাজ করেছে। আমি শুনেছি ফেবল যে কোনো মানুষকে মাত্র 3 সেকেন্ডেই মেরে ফেলতে পারে, এজন্য আজকে আমি তোমার সেই দক্ষতা দেখতে চাই। তুমি যাও আর সেই পালোয়ানকে মেরে আসো।
এখন না চাইতেও ফেবল সেই পালনের সাথে ফাইট করতে যায়, আর সে মাত্র 3 সেকেন্ডে তাকে আধমরা করে ফেলে। ইবিহারা তাকে পালনকে মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু ফেবল এমনটা করার জন্য মানা করে দেয়। সে তাকে জানায়, আমাকে আগামী 1 বছরের জন্য একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে, আর এর মধ্যে আমি কাউকে মারতে পারবো না। এটা শুনে ইবিহারা নিজে সেই পালনকে গুলি করে দেয়। এরপর তারা দুজন একটি বারে যায়। সেখানে ইবিহারা ফেবলকে একজন লোক সম্পর্কে বলে, যার নাম ছিল কোজিমা। সে তাকে জানায় কোজিমা নিজের প্রেমিকাকে খুনের দায়ে গত 8 বছর ধরে জেলে ছিল, কিন্তু আগামীকাল সে জেল থেকে বের হতে যাচ্ছে, আর সে আমার ছোট ভাইয়ের মতো। এরপর আমরা কোজিমাকে দেখতে পাই, যে জেল থেকে বের হওয়ার পর সবচেয়ে প্রথমে নিজের একজন বিজনেস পার্টনারের সাথে দেখা করতে আসে। সে নিজের পার্টনারের উপরে খুবই রেগেছিল, কারণ গত 8 বছরে সে কখনোই তার সাথে জেলে দেখা করতে যায়নি, আর না তাকে তার ভাগের টাকা ফেরত দিয়েছিল। এখানে কোজিমা জানতে পারে তার পার্টনার এখন নারী পাচারের কাজ করছে। এরপর সেই জায়গায় সে একটি অ্যাডাল্ট ম্যাগাজিন দেখতে পায়, যেটার কভার পেজে সেই মেয়েটির ছবি ছিল যে সেই রাতে ফেবলকে সাহায্য করেছিল। কোজিমা নিজের পার্টনারের কাছে সেই মেয়েটি সম্পর্কে জিজ্ঞেস করলে তার পার্টনার তাকে বলে যে এই মেয়েটি আগে আমার অ্যাডাল্ট ম্যাগাজিনের জন্য কাজ করত, কিন্তু এখন সে এসব কাজ পুরোপুরি ছেড়ে দিয়েছে, আর আমি অনেকদিন ধরেই তাকে কাজে ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সে কোনোভাবেই এই কাজ আর পুনরায় করতে চাচ্ছে না। আসলে এই মেয়েটির নাম ছিল মিসাকি, যার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। নিজের মায়ের চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন ছিল, এই জন্যই সে অ্যাডাল্ট ম্যাগাজিনের জন্যও কাজ করেছিল। এদিকে কোজিমা নিজের পার্টনারের ওপরে আগে থেকেই রেগেছিল, এজন্য সে তাকে মেরে ফেলে, আর সেই ম্যাগাজিনটি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একজন সাধারণ মানুষের মতো ফেবলও নিজের জন্য একটি কাজ খুঁজছিল। পথে তার মিসাকির সাথে দেখা হয়, দুজনে একে অপরকে চিনে ফেলে। ফেবল তাকে বলে, আমি একটি কাজ খুঁজছি। এটা শুনে মিসাকি নিজের বসের কাছে তাকে নিয়ে যায়। তার বস ফেবলকে খুবই সহজ সরল একটি ছেলে মনে করে, এজন্য সে নিজের ওখানে তাকে একটি কুরিয়ারের কাজ দিয়ে দেয়। এরপর আমরা কোজিমাকে দেখতে পাই, যে নিজের বস ইবিহারার সাথে দেখা করতে এসেছিল। যেহেতু ইবিহারা কোজিমাকে নিজের ভাইয়ের মতো মনে করত, তাই সে তাকে নিজের বাসায় থাকতে বলে, কারণ সে চাইতো না যে কোজিমা আবারও কোনো অপরাধ করে জেলে চলে যাক। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাতের বেলা ফেবল নিজের পুরনো দিনগুলো মনে করতে থাকে। এখানে আমরা জানতে পারি ফেবল যখন ছোট ছিল তখনই তার মা বাবা মারা গিয়েছিল, আর তার বসই তাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে এবং খুবই যত্ন সহকারে মানুষ করেছে। এজন্যই সে এত উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত। সে নিজের বেশিরভাগ প্রশিক্ষণই জঙ্গলে করেছিল, এই জন্য তার যে কোনো জায়গায় টিকে থাকার ক্ষমতা ছিল। এদিকে ফেবল ইবিহারার সাথে দেখা করার জন্য তার বাসায় যায়। এখানে তার কোজিমার সাথে দেখা হয়। বাসার ভেতরে ঢুকে সে ইবিহারাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। আসলে তার হার্ট অ্যাটাক হয়েছিল, এজন্য তারা দুজন তাকে দ্রুতই হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর ইবিহারা কোজিমাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে আর কোনো ভুল কাজ না করে, বিশেষ করে নারী পাচারের কাজ তো অবশ্যই না। কিন্তু কোজিমা তার কথার বেশি একটা গুরুত্ব দেয় না, আর সেখান থেকে চলে যায়। তারপর আমরা মিসাকিকে দেখতে পাই। সে যখন নিজের বাসা থেকে বের হচ্ছিল তখন সে কোজিমাকে দেখতে পায়, যে সেই ম্যাগাজিনটি হাতে নিয়েই দাঁড়িয়েছিল, যেই ম্যাগাজিনে মিসাকি কাজ করেছিল। সে তাকে পুনরায় অ্যাডাল্ট ম্যাগাজিনে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু মিসাকি মানা করে দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু কোজিমা কোনো স্বাভাবিক লোক ছিল না, সে ছিল অত্যন্ত ঘাড় তেরা ও জেদি লোক। তাই সে তাকে হুমকি দিতে শুরু করে দেয় যে যদি তুমি আমার জন্য এই কাজটি আবার শুরু না করো, তাহলে আমি তোমার সব প্রতিবেশীদের তোমার পুরনো কাজ সম্পর্কে জানিয়ে দেব। এটা বলে সে যাওয়ার আগে তাকে নিজের ফোন নাম্বার দিয়ে যায়, আর বলে যখন তুমি প্রস্তুত হয়ে যাবে তখন আমাকে কল করে দিও। কোজিমার চলে যাবার পর মিসাকি অনেক হতাশ হয়ে যায়, কারণ অনেক কষ্টে সে নিজের পুরনো জীবন ভুলে নতুন করে জীবন শুরু করেছিল, কিন্তু এখন তার সামনে একটি নতুন সমস্যা এসে হাজির হয়েছে। অন্যদিকে আমরা সেই দুইজন কন্ট্রাক্ট কিলারকে দেখতে পাই, যারা ফেবলকে খুঁজতে খুঁজতে ওসাকা শহরে চলে এসেছিল। সাং তাদের দুজনকে সেখানে ডেকে এনেছিল। সাং ইবিহারার বিপক্ষ দলের লেফটেন্যান্ট ছিল, কিন্তু সে তাদের দুজনকে সেখানে কেন ডেকেছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা মিসাকিকে দেখতে পাই। কোজিমা তার কাছে তার মায়ের ছবি পাঠায়। আসলে কোজিমা জানতে পেরে গিয়েছিল যে মিসাকি তার মায়ের সাথে কোথায় থাকে। একদিন মিসাকি ফেবলকে নিজের সাথে ডিনার করার জন্য ডেকে নেয়। আসলে মিসাকি মনে মনে ফেবলকে খুবই পছন্দ করত, কিন্তু এটা সে তাকে বলতে পারছিল না। সে তার কাছে তার ছোটবেলা সম্পর্কে জিজ্ঞেস করলে ফেবল তাকে সবকিছুই বলে দেয়। তবে মিসাকির কথাবার্তা শুনে ফেবলের মনে হয় সে খুবই চিন্তিত, এই জন্য সে তার কাছে এর কারণ জানতে চায়। কিন্তু মিসাকি তাকে কোজিমা সম্পর্কে কিছুই বলে না, যে সে তাকে ব্ল্যাকমেল করছে। এক পর্যায়ে কোজিমার হুমকির কারণে সে বিরক্ত হয়ে যায়,
আর না চাইতেও সে আবারও সেই কাজেই যুক্ত হয়ে যায়। কোজিমা তাকে তার পুরনো ম্যাগাজিন দেখিয়ে বলে, তোমাকে তোমার কাস্টমাররা খুবই পছন্দ করবে আর এরপর আমরা দুজন মিলে অনেক টাকা আয় করব। সে মিসাকিকে একটি কন্ট্রাক্ট পেপারে স্বাক্ষর করতে বলে, যেখানে লেখা ছিল যে সে এই সবকিছু নিজের ইচ্ছে অনুসারে করছে। তখনই সেখানে কেউ একজন কলিং বেল বাজায়। এতে কোজিমা দেখতে যায় যে বাইরে কে এসেছে। এরপর দৃশ্যটি এখানেই পরিবর্তিত হয়ে যায়। পরের দৃশ্যে আমরা ইবিহারাকে দেখতে পাই, যে ঘাবড়ানো অবস্থায় ফেবলের বাসায় তার সাথে দেখা করতে আসে। সে বলে, আমি অনেকক্ষণ ধরে কোজিমাকে কল করছি, কিন্তু সে কল ধরছে না। এজন্য আমার মনে হচ্ছে যে হয়তো কেউ তাকে অপহরণ করেছে। সে আরো বলে যে আমি খবর পেয়েছি আমার বিপক্ষ গ্যাংয়ের শত্রু সাং টোকিও থেকে দুজন শার্প শুটারকে নিয়ে এসেছে। এসব শোনার পর প্রথমে তো ফেবল তাকে সাহায্য করার জন্য রাজি হয় না, কিন্তু তার বারবার অনুরোধ করার কারণে সে রাজি হয়ে যায়। সে ইবিহারার গাড়ি নিয়ে কোজিমার বাসায় যায়। সেখানে যাওয়ার পর সে নিজের কল্পনা শক্তির সাহায্যে পুরো ক্রাইম সিনটি কল্পনা করে নেয়। কোজিমার বাসায় সে মিসাকির ম্যাগাজিন আর সেই কন্ট্রাক্ট পেপারটি দেখতে পায়। এই সবকিছু দেখে সে বুঝতে পারে কোজিমার সাথে সাথে মিসাকিকেও অপহরণ করে নেওয়া হয়েছে। সে ইবিহারাকে কল করে আর সবকিছু খুলে বলে। একই সাথে সে সাংয়ের ঠিকানাও জিজ্ঞেস করে নেয়, যেটা শহর থেকে কিছুটা দূরে ছিল। অন্যদিকে আমরা সাংকে দেখতে পাই, যে নিজের সঙ্গীদের সাথে কোজিমার উপরে অত্যাচার করছিল। আসলে জেল থেকে বের হবার পর কোজিমা নিজের যে পার্টনারকে মেরেছিল সেই লোকটি সাংয়ের জন্য কাজ করত। সাংয়ের মনে হচ্ছিল যে ইবিহারার কথা মতোই কোজিমা তার লোককে মেরেছিল। এদিকে ফেবল অপহরণকৃত মিসাকি আর কোজিমাকে ছাড়িয়ে আনার পরিকল্পনা করতে থাকে। আর যখন তার পার্টনার এই বিষয়ে জানতে পারে তখন সে তাকে তার বসের কথা মনে করিয়ে দেয় আর তাকে এমনটা করতে মানা করে দেয়। ফেবল এজন্য তাকে বলে, কোজিমার সাথে সাথে মিসাকিকেও তারা অপহরণ করে নিয়েছে। আর যখন থেকে আমি এই শহরে এসেছি তখন থেকে মিসাকি আমাকে অনেকভাবে সাহায্য করেছে আর সে খুবই ভালো একটা মেয়ে। এসব শোনার পর সেও ফেবলের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই মিশনটি ফেবলের জন্য খুবই কঠিন হতে যাচ্ছিল, কারণ এই মিশনটি সম্পন্ন করার সময় সে কাউকে মারতে পারবে না। তাই এই মিশনটি সম্পন্ন করার জন্য তারা একটি বিশেষ ধরনের বুলেট বানায়, যেটা কারোর গায়ে লাগার পর শুধু ব্যথাই অনুভব হবে, কিন্তু মৃত্যু হবে না। অনেক কষ্টে তারা সেই বিশেষ ধরনের বুলেট বানিয়ে নেয়। এরপর আমরা ফেবলের বসকে দেখতে পাই, যে সবকিছু জেনে গিয়েছিল। সে ইবিহারার সাথে দেখা করার জন্য হাসপাতালে চলে আসে। বস তাকে ধমক দিয়ে বলে, এই কাজের জন্য তোমার ফেবলকে রাজি করানো উচিত হয়নি, কারণ যদি এই মিশনে সে কারোর প্রাণ নিয়ে নেয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফেবল নিজের পার্টনারের সাথে সাংয়ের ঠিকানায় পৌঁছে যায়। সে নিজের পার্টনারকে বাইরে রেখে যায় এবং নিজে একাই ভেতরে ঢুকে যায়। সাংয়ের একজন লোক একটি ঘরে মিসাকির সাথে জবরদস্তি করছিল। ঠিক তখনই সেখানে ফেবল পৌঁছে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। যেহেতু ফেবল সেখানে মুখোশ পরে গিয়েছিল তাই মিসাকি তাকে চিনতে পারে না। এদিকে টোকিও থেকে আসা সেই দুইজন শার্প শুটার খুবই উত্তেজিত ছিল, কারণ আজকে তাদের মোকাবেলা আরবান লেজেন্ড ফেবলের সাথে হতে যাচ্ছিল। ফেবল মিসাকিকে একটি নিরাপদ জায়গায় থাকতে বলে। এরপর সে কোজিমাকে বাঁচাতে চলে যায়। গ্যাংস্টার কোজিমাকে গোডাউনের মাঝখানে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছিল, যাতে ফেবল যখনই সেখানে আসবে তখনই সে তাকে মেরে ফেলতে পারে। কিন্তু ফেবল তাদের পরিকল্পনার চেয়েও বেশি স্মার্ট ছিল। সে ওখানে যায় এবং সাংয়ের লোকদেরকে এক এক করে মারার পর কোজিমাকেও বাঁচিয়ে নেয়। সে কোজিমাকেও একই জায়গায় লুকিয়ে রাখে, যেখানে সে মিসাকিকে লুকিয়ে রেখেছিল। কিন্তু কোজিমার বোকামির কারণে গ্যাংস্টাররা জানতে পেরে যায় যে তারা কোথায় আছে। এরপর সেই গ্যাংস্টার ও ফেবলের মধ্যে একটি দীর্ঘ ফাইটিং শুরু হয়ে যায়। ফাইটিং এর মাঝখানে ফেবল কোজিমাকেও মারধর করে, কারণ তার বোকামির জন্যই ফেবলের বিপদ বেরিয়ে যাচ্ছিল। অন্যদিকে টোকিও থেকে আসা একজন শার্প শুটার মিসাকিকে ধরার জন্য তার পেছন পেছন যায়, আর অন্য একজন শার্প শুটার ফেবলের সাথে ফাইট করার জন্য তার পেছনে যায়। তাদের দুজনের মাঝখানে ফায়ারিং শুরু হয়ে যায়। এর মধ্যে তাদের দুজনের বন্দুক একে অপরের সাথে বদলে যায়, আর এক পর্যায়ে তারা দুজন একে অপরকে গুলি করে দেয়। শুটারের কাছে ফেবলের বন্দুকটি ছিল, যেটাতে নকল বুলেট ছিল। এজন্য ফেবলের কিছুই হয় না, আর ফেবল সেই শুটারকে তার বন্দুক দিয়ে এমনভাবে মেরেছিল যার জন্য বুলেট তাকে ছুঁয়ে বের হয়ে গিয়েছিল। এই কারণে সেও বেঁচে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই ফেবলের পার্টনার মিসাকিকে অন্য শুটারের হাত থেকেও বাঁচিয়ে নেয়। আর এরপর সাংয়ের সব লোকদেরকে কুপকাত করার পর ফেবল তাদের দুজনকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। সে ইবিহারার একজন লোককে দিয়ে মিসাকিকে তার বাসায় নামিয়ে দিয়ে আসতে বলে, আর কোজিমাকে নিয়ে সে নিজে ইবিহারার কাছে যায়। এখানে ইবিহারা কোজিমার সত্যতা জেনে যায়। সে তার উপরে খুব রেগেছিল। সে তাকে বলে, আমি তোমাকে বুঝিয়েছিলাম যে তুমি কখনো নারী পাচারের মতো জঘন্য কাজ করো না, কিন্তু তুমি আমার কথাই শোনোনি। এরপর কোজিমা তার সামনে অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর অনেক মাফ চায়, কিন্তু ইবিহারা জানতো কোজিমা কখনোই শুধরাবে না, এই জন্য সে তাকে গুলি করে দেয়। এরপর সে ফেবলকে জিজ্ঞেস করে, আমি কি কোজিমাকে মেরে ঠিক করেছি? এটা শুনে ফেবল বলে, আপনি কোজিমাকে আমার চেয়ে ভালো জানতেন, আর আপনি এটাও জানতেন যে সে কখনোই বদলাতো না।
তাহলে হয়তো আপনি ঠিক কাজই করেছেন। পরের দিন মিসাকি ফেবুলের সাথে দেখা করার জন্য তার বাসায় যায়। সেখানে গিয়ে সে চুপচাপ তাকে দেখতে থাকে। এমন মনে হচ্ছিল যেন সে জানতে পেরে গিয়েছে ফেবুলই তাকে বাঁচিয়েছিল। কিন্তু ফেবুল তাকে নিজের সত্যতা বলে না। সে এখনো নিজের সত্যতা সবার কাছ থেকে লুকিয়ে রাখছিল। এদিকে ফেবুলের বস টোকিও থেকে আসা সেই শার্প শুটারদের সম্পর্কে জেনে গিয়েছিল। এই জন্য সে সাংয়ের আস্তানায় গিয়ে তাদের দুজনকে মেরে ফেলে। কারণ সে জানতো যতদিন তারা দুজন বেঁচে থাকবে ততদিনই তারা ফেবুলের পিছু নিতে থাকবে। বস এটা ভেবে খুবই খুশি ছিল যে এত বড় মিশন সম্পন্ন করার সময় ফেবল কাউকে মারেনি। মুভি শেষে আমরা ফেবলকে দেখতে পাই যে একজন সাধারণ মানুষের মতো নিজের জীবনযাপন করার চেষ্টা করছিল। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভির কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।